শুভেন্দু অধিকারী কথা বলতে পারি, ভবানীপুরের রাস্তাঘাটও চেনেন না উনি। কটা পাড়া আছে, কতগুলো স্কুল আছে, কতগুলো বস্তি অঞ্চল আছে, কতগুলো ক্লাব আছে, শুভেন্দু অধিকারী কোনো ধারণাই নেই। যে ভবানীপুরটা আস্তে আস্তে যেন ফাঁকা হয়ে যাচ্ছে। গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ আস্তে আস্তে কলকাতা দূরবর্তী জায়গায় চলে যাচ্ছে, পিকনিক গার্ডেন, কুদঘাট, ওদিকে তোমার বাঁশরণী। কেন? ভবানীপুরের মুখ্যমন্ত্রীকে দেখা মানে ছবিতে দেখা, উনি দেখতে পাবেন না। আর যাওয়ার সময় কারোর সাথে কথা বলে চলে গেল, ওগুলো ক্যামেরায় শুটিং হয়। মুখ্যমন্ত্রীকে তার বাড়ির দরজায় এখনও অবধি পাইনি, 5 বছরেও পাইনি, পাবে কিনাও জানি না। এর থেকে সিপিএম ভালো ছিল। ভবানীপুর বিধানসভা কেন্দ্র হাই ভোল্টেজ বললেও কম বলা হয়। সেখানে একদিকে তৃণমূলের প্রার্থী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিদায়ী মুখ্যমন্ত্রী বলা চলে, এবং আরেকদিকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, এবং ঠিক তাদের সঙ্গে হাড্ডাহাড্ডি টক্কর দিতে যিনি তৈরি, বাম প্রার্থী শ্রীজীব বিশ্বাস। শ্রীজীব বিশ্বাসের মূল পরিচয় কি আইনজীবী বলে নাকি রাজনীতিবিদ বলে? কারণ এই যে দুজন আপনার বিপরীতে লড়ছেন, তাদের তো একজনের পরিচয় মুখ্যমন্ত্রী বলে আর একজনের পরিচয় বিরোধী দলনেতা বলে। দেখো, রাজনীতিটা ব্যবসায় পরিণত হয়েছে বলে তোমার প্রশ্নটা এরকমভাবে শুনতে লাগছে। আইনজীবী কি রাজনীতিবিদ হতে পারে না? আইনজীবী হওয়া মানে তার সমাজের বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ থাকবে, বিভিন্ন স্তরের, বিভিন্ন রাজনীতির, বিভিন্ন মতবাদের মানুষের সঙ্গে যোগাযোগ থাকবে। এসবের ঊর্ধ্বে তো রাজনীতি নয়, রাজনীতির মধ্যে এগুলো থাকে। আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের অঞ্চলে প্রখ্যাত আইনজীবীরা রাজনীতিবিদ হয়েছে, তারা বিরোধী দলনেতা হয়েছে, তারা কেন্দ্রের মন্ত্রী হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে, তাদের চুরি করতে হয়নি। এবারে এখনকার এই বিরোধী দলনেতা, আমাদের মুখ্যমন্ত্রী, এদের চুরির টাকায় দল বা চুরির টাকায় এদের ব্যক্তিগত সম্পত্তির বৃদ্ধি হচ্ছে বলে এরা সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকবে। খুব স্বাভাবিক প্রশ্ন সেটা। কিন্তু মানুষেরকে রাজনীতি করতে গেলে তোমাকে মানুষের ইস্যু নিয়ে যে কোনো সময়, যে কোনো স্তরে, যে কোনোভাবে, যে কোনো দায়িত্বে তুমি পালন করতে পারো। সব মিলিয়েই রাজনীতি। আচ্ছা, খানিকটা তো বলা যায় বাঘের মুখে লড়াই, সেটা কতটা মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা বা সেই প্রতিযোগিতাটা কতটা বাড়বে? দেখো, তুমি যদি সুন্দরবনে বাস করো, তুমি কিন্তু বাঘকে লড়াই করার মতো শক্তি অর্জন করে ফেলতে পারবে। আর তুমি যদি বাঘকে নাই দেখতে পাও, তাহলে তুমি লড়াইয়ের সাহস পাবে না। এই ভবানীপুরে দাঁড়িয়ে যারা সিপিআইএম কর্মী, আমি সিপিআইএম বলছি, বামফ্রন্টের কর্মী, তারা 365 দিন এই বাঘটাকে দেখতে পাচ্ছে। যদি তুমি তোমার কথা অনুযায়ী বাঘ হয়েও থাকে, কাজেই এটা লড়াই করতে গেলে আমাদের বাড়তি কিছু একটা ঘুম থেকে উঠে না, আলাদা একটা নিজার্ক রিয়াকশান লাগে না। আমরা এটাই অভ্যস্ত। এবং সেই অর্থে বলতে গেলে দক্ষিণ কলকাতার এই চত্বরটা আমাদেরকে জেতায়নি, কখনো জিতিয়েছে, কখনো ক্লোজলি হেরেছি, জিতেছি, এরম হয়েছে। এই কেন্দ্রের মানুষের রাজনৈতিক সিদ্ধান্ত অত্যন্ত সচেতনশীল বলে আমার মনে হয়। এই বাঘের সাথে লড়াই করছি এই রকম একটা ধারণা আমাদের মধ্যে নেই। আমার মনে হয় তুমি প্রশ্নটা খুব সহজভাবেই করেছো। রাজনৈতিকভাবে লড়াই হচ্ছে, এইটুকুই ঠিক। হ্যাঁ, রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই হচ্ছে মানে একটা বাড়তি দায়িত্ব আমাদের রাজনৈতিক কর্মীদেরও আছে। আমি সবসময় বলি, এ কেন্দ্রের ভোটার যারা, তারা সবার আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে যে তৃণমূল বলছে যে 60,000-এরও বেশি ভোটে জিতবো, আবার বিজেপির টার্গেট 25,000-এরও বেশি ভোটে জিতবো। এই যে টার্গেট, কোনোভাবে কি জনগণকে এই টার্গেটে বেঁধে দেওয়ার একটা চেষ্টা? একদম না। আমাদের দেশে তুমি অমিত শাহকে আগের বার বলেছিল আপকি বার 200 বার, হয়নি। মুখ্যমন্ত্রী এর আগে বহুবার 2001 সালে হয় এবার নয়, এবার বলেছিলেন, হয়নি। রাজনীতিতে এটা একটা স্ট্র্যাটেজি যে ভোটের আগে কর্মীদের চাঙ্গা করার জন্য তুমি একটা সংখ্যা প্রেজেন্ট করে বলছো, যাই বলছো 200, 250, পারলে 294, কিছু বলতে আটকায় না। কিন্তু মানুষ এতে খুব একটা প্রভাবিত হয় বলে আমাদের মনে হয় না, আমারও মনে হয় না। 2021 সালেও তুমি বিধানসভায় লড়েছো এবং বাই ইলেকশনে, এবং সেখানে উপনির্বাচনে যখন তুমি লড়লে, তখন দেখতে পাওয়া গেল যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জিতলেন, বা সেটা তোমরা খুব স্পষ্টতই জানো। সেই যে লড়ার অভিজ্ঞতা, সেখান থেকে তো আজ মানুষের কাছে যখন আমরা যাচ্ছি, তখন দেখছি যে এই যে লড়েছেন, তিনিও প্রতিশ্রুতি বিভিন্ন দিয়েছেন, সেই প্রতিশ্রুতির একটাও প্রায় পূরণ হয়নি। সেটাকে তুমি কীভাবে দেখছো? এ কথা ঠিক যে পূর্বতন 2021 শুধু কেন, 2021, 24, 19 ভবানীপুরের নির্বাচন এর একটা রাজনৈতিক কর্মী হিসেবে যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে,
আমার এবং বাকি সহকর্মীদের সাথে, সেটাই অভিজ্ঞতা কিন্তু খুবই কাজে লাগছে। যেমন যদি তুমি বাস্তবে দেখো, এখনও অবধি ভবানীপুরের সমস্যা নিয়ে কেউ ভোট চাইতে যায়নি। কি তুমি মুখ্যমন্ত্রী বলো, কি তুমি রাজ্যের বিরোধী দলনেতা বলো, দুজন প্রার্থী রামনবমীর মিছিলে প্রচার করতে দেখেছো, দুজন প্রার্থী ইলেকশন কমিশনে মারামারি করতে দেখেছো। আজকে নমিনেশনে কার্যত যেভাবে গুন্ডা বাহিনীর মতো রাস্তায় নেমে মারামারি করা হয়েছে, আমার মনে হয় না ভবানীপুরবাসী এই জিনিসটাকে খুব ভালোভাবে মেনে নিতে পারে। এখানে একটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে রাজনীতি হয়েছে বরাবর, সেটাকে যেভাবে রাস্তায় নেবে গুন্ডাগিরি, লুট, ঝান্ডা চুরি, দেওয়াল দখল, মানে কালীঘাট ব্রিজে যে একটা সারা বছরে ব্রিজ থাকে সেটাও বোধহয় অমিত শাহর জন্য খুলে দেওয়া হয়েছে আজকে যাবে বলে। এরকম একটা নির্বাচন ভবানীপুরবাসী খুব একটা দেখেনি এবং খুব ভালোভাবে নেবে এটা আমার মনে হয় না। আর একটা প্রচারের অভিজ্ঞতার কথা বলতে পারি, এবারে মানুষ কিন্তু তার নিকটবর্তী বুথে অনুন্নয়ন কাজ না হওয়া, মুখ্যমন্ত্রী বিধায়ক হওয়া সত্ত্বেও সেটা কিন্তু বারে বারে আমাদের প্রচারের সময় আমরা মানুষের থেকে রেসপন্স পাচ্ছি। লোকাল প্রত্যেকটা স্কুল বন্ধ হয়ে গেছে। কি তুমি এখানে মিত্র স্কুল বলো, সাউথ সুবারবান বলো, বেলতলা বলো, চেতলা বয়েজ বলো, টিম করে প্রত্যেকটা স্কুল চলছে। খিদিরপুরের দিকে বলো, এই যে স্কুলগুলোর বেহাল দশা, টিচার না থাকা লোকাল স্কুলগুলো, যেগুলো কলকাতা শহরের শিক্ষার প্রাণকেন্দ্র বলা যেতে পারে, মিত্র স্কুল, বেলতলা স্কুল, এটা কিন্তু মানুষকে খুব ভাবাচ্ছে। কারণ শিক্ষার পেছনে প্রতি মানুষের সংসারে 8,000, 10,000, 12,000 টাকা খরচা হয়ে যাচ্ছে, প্রাইভেট স্কুলে পড়তে হচ্ছে, আবার আলাদা করে টিচার দিতে হচ্ছে। প্লাস সাথে আমি একথা অবশ্যই রেসপন্সে পেয়েছি যে ভবানীপুরটা আস্তে আস্তে যেন ফাঁকা হয়ে যাচ্ছে। গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ আস্তে আস্তে কলকাতা দূরবর্তী জায়গায় চলে যাচ্ছে, পিকনিক গার্ডেন, কুদঘাট, ওদিকে তোমার বাঁশরণী। কেন? আর এই জমিগুলো দখল করছে কারা? মুষ্টিমেয় কয়েকটা প্রমোটার, কয়েকটা রাজনীতিবিদ, কাউন্সিলর, পুলিশের সিন্ডিকেট। এটাকে রুখে দিতে হবে ভবানীপুরে। মিশ্র অবস্থান ভোটারদের এখানে, বাঙালি অবাঙালি মিলিয়ে বিভিন্ন বাইরের রাজ্য থেকে মানুষ এখানে এসে বসবাস করেন। সেখানে এই যে মিশ্র ভোটারদেরকে আকর্ষণ করা কতটা কঠোর বা কতটা মিশ্র ভোটার বলে দেখো, মানুষ মানুষই হয়, কিন্তু হ্যাঁ এ কথা ঠিক, বিভিন্ন ভাষার মানুষ ভবানীপুরে বসবাস করেন। পাঞ্জাবি আছেন, গুজরাটি আছেন, মারোয়ারি আছেন, খ্রিস্টান সম্প্রদায়ের লোক আছে, মুসলমান আছে, হিন্দু আছে। কিন্তু আমার ভবানীপুরে বসবাসকারী হিসেবে মনে হয়েছে আসলে কিন্তু ভবানীপুরে ভেদাভেদটা মাটিতে নেই, ইভিএম বাক্সে এটাকে জোর করে আনা হচ্ছে। মানে সমস্ত অবাঙালি এক পক্ষে যাবে, সমস্ত বাঙালি এক পক্ষে যাবে, সমস্ত মুসলমান এক পক্ষে যাবে, সমস্ত হিন্দু একদিকে যাবে, এভাবে ভবানীপুরবাসী ভাবতে রাজি নয়, ভাবে বলেও আমার মনে হয় না। তুমি যদি ভবানীপুরে দুর্গাপুজোও দেখো, সারা বছর এই চত্বরে অনেক বড় বড় পুজো আছে, বহু নিদর্শন আছে মুসলমান মানুষ তার পরিবারকে নিয়ে ঠাকুর দেখতে আসছে। আবার বহু নিদর্শন এরম পাবে ভবানীপুরে থাকে, তারা কিন্তু অবাঙালি, সেই অর্থে আমরা যাদের কোট আন কোট বলি যে মারোয়ারি গুজরাটি সম্প্রদায়ের লোক, যাদেরকে আমরা বলি ভেজিটেরিয়ান জাত, যেটা নিয়ে খুব ডিবেট হয়, এরকম অনেক মারোয়ারি গুজরাটি ফ্যামিলি আছে, তারা কিন্তু রীতিমতো ননভেজ খায়, তারা বাঙালি খাবার খায়, তাদের বাড়ির রান্নাবান্না কিন্তু মধ্যে অনেকটা কিন্তু আমাদের সমাজের যা কলকাতা শহরের যা রান্নাবান্না তার ছাপ পাবে। এই ভবানীপুরে মিশ্র ভাষার মানুষ থাকতে পারে, কিন্তু আসলে ভবানীপুরটা একই আছে। ভোটের স্বার্থে, ইভিএমের স্বার্থে এদেরকে ভাগ করা হচ্ছে। দাদা, শুভেন্দু অধিকারী বলছেন, অমিত শাহ নিজে এসে বলছেন ভবানীপুর যার নবান্ন তার। এই যে ভবানীপুর যার নবান্ন তার, এটা তো সম্ভব না। মানে নন্দীগ্রামও বলা হয়েছিল, এটাকে একটা ন্যারেটিভ করা হয় যে যেন একটা কেন্দ্রেই যুদ্ধ হচ্ছে, তাকে কেন্দ্র করে বাকিটা হচ্ছে। বাস্তবে তো সেটা হতে পারে না। শুভেন্দু অধিকারী কথা বলতে পারি, ভবানীপুরের রাস্তাঘাটও চেনেন না উনি। কটা পাড়া আছে, কতগুলো স্কুল আছে, কতগুলো বস্তি অঞ্চল আছে, কতগুলো ক্লাব আছে, শুভেন্দু অধিকারী কোনো ধারণাই নেই। এই কেন্দ্রে হ্যাঁ মমতা ব্যানার্জি বিধায়ক ছিলেন, এখানে বহুদিন নির্বাচিত হয়েছেন, নিঃসন্দেহে আমাদের রাজনৈতিক লড়াই তার সাথে থাকবেই। কিন্তু শুভেন্দু অধিকারী আমার মনে হয় না এই কেন্দ্রে খুব ফেভারিট হতে পারে। তার কারণ এই কেন্দ্রের অর্ধেক রাস্তাঘাটও উনি জানেন না, কেন্দ্রে কোনো দিন আসেননি। যা উনি আসছেন তা হলো এক গাদা সিকিউরিটি গার্ড, ক্যামেরাম্যান আর বহিরাগত নিয়ে প্রচার করছেন। ভবানীপুরবাসী এটা ভালো চোখে নেবে না।
ভবানীপুর কেন্দ্র এমন একটা জায়গা, সেখানে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর ইতিহাস ছিল, তার বাবা থাকতেন, তিনি আইনজীবী ছিলেন। এই যে একটা ঐতিহাসিক জায়গা, শুধুমাত্র রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, ইতিহাসের দিক থেকেও গুরুত্বপূর্ণ, সেই রকম জায়গায় এইভাবে রাজনৈতিক আঙ্গিকে জিনিসটাকে তুলে ধরা, সেটাকে কিভাবে দেখছো, সেটাকে কিভাবে বলছো? আমি অভিজ্ঞতাতেও দেখেছি ভবানীপুরের মানুষ অনেক বেশি রাজনৈতিক সচেতন, এগিয়ে থাকা, সমাজে চিন্তা ভাবনা এগিয়ে থাকা, শিক্ষা বলো, তুমি প্রচারও আমরা বলেছি সেদিনকেই একটা মিটিংয়ে, এটাই আমাদের মূল বিষয় ছিল যে ভবানীপুরের গৌরবটা আসলে কি। ভবানীপুরকে বলা হয় উত্তর কলকাতার ছাপ রাখে। কেন বলা হয়? কারণ ভবানীপুর সেই অর্থে উত্তর কলকাতার কিছু সিমটম ক্যারি করে। এখানকার রকের আড্ডা ছিল, এখানকার ইস্টবেঙ্গল মোহনবাগানের ঝগড়া ছিল, ব্রাজিল আর্জেন্টিনার ঝগড়া ছিল, সিপিএম কংগ্রেস নিয়ে ঝগড়া ছিল, সিপিএম তৃণমূল নিয়ে ঝগড়া ছিল। কিন্তু আজকের রকের আড্ডায় কিন্তু ব্যাপারটা নিছক বন্ধুত্বপূর্ণ রাজনৈতিক মতভেদের আড্ডা নেই। আজকের পাড়ায় পাড়ায় কিন্তু সাময়িক লোকাল ইস্যু নিয়ে দলমত নির্বিশেষে কেউ আলোচনা করতে পারে না। আজকের পুলিশি সমাজ কিন্তু একটা তাণ্ডব আকার ধারণ করেছে। পাড়ায় পাড়ায় চুরি বাড়ছে, মহিলাদের সুরক্ষা নেই, পাড়া স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কাজেই রাজনীতিতে যে সমাজের উৎকৃষ্ট মানুষরা ভবানীপুরে থাকতেন, তারা কিন্তু ভবানীপুরে থাকাটাকে আজকের দিনে খুব একটা সেফ জায়গা বলে মনে করছে না। যে কারণে আমরা বলছি ভবানীপুরটা আস্তে আস্তে একটা সেই অর্থে গেলে ফাঁকা হয়ে যাচ্ছে। পুরনো বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে, পরিত্যক্ত বাড়ি হয়ে যাচ্ছে, প্রমোটাররা চোখ দিচ্ছে সে বাড়িগুলোতে। এই ভবানীপুরকে ফিরিয়ে আনতে গেলে একটা রাজনৈতিক সংগ্রাম দরকার, যেটা আমরা এবারের আগের নির্বাচনগুলোতেও শুরু করেছি। এবারে আমাদের ধারণা একটা ফলাফল পাবো, মানুষের রিয়াকশন সে কথা বলছে। দাদা, মুখ্যমন্ত্রী একদিকে বলছেন যে ভবানীপুর একটা ছোট্ট ভারতের মতো, আমি উন্নয়ন যতটা করেছি সেই রকম উন্নয়ন কেউ করতে পারবে না। তার উপর দোষ দিচ্ছেন, বিভিন্ন রকম অভিযোগ তুলেছেন যে নন্দীগ্রামের বিডিওকে কেন ভবানীপুরে পাঠানো হচ্ছে সেই বিষয়ে, এত ভোটারের নাম বাদ যাচ্ছে। এদিকে যদি আমরা একটু SSKM এর চিত্রটা দেখি, আমরা একটু চিত্তরঞ্জনের চিত্রটা দেখি, এই যে লাখো লাখো মানুষ রোজ সেখানে হাসপাতালের বাইরে শুয়ে আছেন, চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন, একজন যারা সন্তান সম্ভবা সেই মায়ের মৃত্যু, কেন যে হাসপাতালে মুখ্যমন্ত্রী নিজে চিকিৎসা করাতে যান, সেই হাসপাতালে একটা সাধারণ মানুষ চিকিৎসা করাতে যেতে পারেন না? মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে চেপে ক্যামেরায় ফটো তুলতে যাওয়ার সময় SSKM এর কথা মনে পড়েন, কিন্তু ভবানীপুরের উন্নয়ন তাহলে তোমাকে অ্যাসেস করতে হবে। একটাও রাস্তাঘাটের অবস্থা দেখো, একটাও নতুন ফ্লাইওভার, একটাও নতুন যানবাহন, পাবলিক ট্রান্সপোর্ট বেড়েছে? বাড়েনি। একটাও সরকারি স্কুল বেড়েছে অঞ্চলে? বাড়েনি। উপরন্তু সরকারি স্কুলগুলোতে টিচার নেই, ছাত্র নেই। ভবানীপুর অঞ্চলের মধ্যে তুমি বলতে পারবে কোনো গরিব মানুষের বস্তি অঞ্চলগুলো 15 বছরের মধ্যে কোনো স্লাম রিডেভেলপমেন্টের প্রজেক্ট গভর্নমেন্ট নিতে পেরেছে? বস্তিবাসীদের কোনো সার্বিক যে উন্নয়ন, আমরা সার্বিক উন্নয়ন বলতে বুঝি আর একটু বেটার এরিয়া, বেটার টয়লেট, আরেকটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বস্তি অঞ্চলে বেড়েছে? হয়নি। চেতলা থেকে খিদিরপুর, ভবানীপুর, এই অঞ্চলগুলোতে কি উন্নয়ন হয়েছে? উন্নয়নের তো একটা বলতে হবে, উন্নয়নটা সংজ্ঞা নয়, উন্নয়নটার মধ্যে তোমাকে বলতে হবে কি উন্নয়ন হয়েছে। ভবানীপুরে 15 বছরে মুখ্যমন্ত্রীকে বিধায়ক হিসেবে পেয়েও ভবানীপুরবাসী আখেরে কোনো লাভবান হয়নি। এটা আমরা প্রতিবারই বলি, এটা 15 বছরে গিয়ে ঠেকলো যেখানে মুখ্যমন্ত্রী নিজের বিধানসভাকে সেই অর্থে কিছু দিতে পারেনি। কারণ ভবানীপুরকে দিতে গেলে ওনাকে যে সরকারি স্ট্র্যাটেজি, প্ল্যানিং ইত্যাদি দরকার, তা ভবানীপুরের জন্য বাস্তবে অ্যালার্ট হচ্ছে না। কে জানে মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্রে উনি কী করেছেন। সাজানো বাসের স্ট্যান্ডগুলোকে রং করে ওনার নাম লিখেছেন। হসপিটালগুলো এই চত্বরে বেহাল দশা, শুধু বাইরে থেকে রং হচ্ছে। পর্যাপ্ত ডাক্তার নেই, পর্যাপ্ত মেডিকেল ডায়াগনোসিস করার জন্য টেস্টের ইকুইপমেন্ট নেই, লাইন দিয়ে রুগী রাস্তায় দাঁড়িয়ে আছে। এগুলো তো ভবানীপুরে ছিল না। ভবানীপুরে উনি বিধায়ক হওয়ার পর থেকে এটা কেন শুরু হলো? তাহলে বুঝতে হবে উন্নয়ন হয়নি, রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে নেই।